পূর্ণতা জব এক্সাম দিতে যাবে শুনে শাহিন আলম এক সপ্তাহ পর মেয়ের সাথে একটু কথা বলল। আমাদের কি কম আছে? তোমার জব করতে হবে কেন? আমি পড়াশোনা করেছি কি বসে থাকার জন্য? আমি কারো ওপর নির্ভরশীল হতে চাই না। এখানে নির্ভরশীল হওয়ার মতো কি হলো? তুমি আমাদের একমাত্র সন্তান, সব কিছু তো তোমারই। যদি সব আমারই হতো তাহলে আমাকে আমার ইচ্ছার বিরুদ্ধে জোর করে বিয়ে দিতে না। কতটা বোঝা হয়ে গেছিলাম আমি যে বিয়ে দিতে উঠে পড়ে লেগেছিলে। শাহিন আলম আর কোনো কথা বলল না। মেয়ের কথার পরিপ্রেক্ষিতে কথা বলতে পারল না। পূর্ণতা সবার কথার বিরুদ্ধে গিয়ে পরীক্ষা দিতে যাবে সিদ্ধান্ত নিল। যথাসময়ে বাসা থেকে বেরিয়ে গেল। ওর সাথে শাহিন আলম যেতে চাইল, কিন্তু পূর্ণতা বলল, আমি একাই যেতে পারবো। রোজিনা বেগম মেয়ের কাছে এসে বলল, তোর মুখটা এত শুকনো লাগছে কেন? অসুখ হয়েছে নাকি? দেখি কপাল। বলে রোজিনা বেগম ওর কপাল ছুঁয়ে দিতে চাইল। পূর্ণতা মাথা সরিয়ে বলল, আমি একদম সুস্থ আছি, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসছি। বলেই পালিয়ে এলো বাসা থেকে পূর্ণতা। ও রাত থেকেই জ্বর গায়ে সারা রাত একাই বিছানায় ছটপট করে কাটিয়েছে, কিন্তু তবুও বাসার কাউকে ওর ছটপটানি টের পেতে দেয়নি। জ্বরের জন্য এখন ওর মাথা সোজা করে দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করছে না, শরীর অসাড় হয়ে আসছে। পূর্ণতা নিজের দুর্বলতাকে কাবু না করে সাহস মনে কাঙ্ক্ষিত জায়গায় এসে পৌঁছালো, কিন্তু বিপদ হয় এক্সাম হলে গিয়ে। 10 মিনিটের মাথায় ওর নিজের হৃদয়স্পন্দনের অস্বাভাবিক বিট শুনতে পায়। ওর মাথা ঘুরিয়ে অজ্ঞান হয়ে যায়, পরীক্ষা আর দিতে পারে না। অচেতন পূর্ণতা যখন সজ্ঞানে আসে, ওর চোখ পিটপিট করে মেলতেই সামনে বসে থাকা মানুষটাকে দেখে চমকে ওঠে। ওর চোখের সামনে ট্রেনের ঘটনার কথা মনে পড়ে যায়। ওকে বিরক্ত করা সব কিছু পূর্ণতা কয়েক সেকেন্ডের মধ্যেই মনে হয়। ও এই মুহূর্তে হয়তো সেই ট্রেনেই আছে। মিনিট খানেক পার হতেই ওর সব কিছু মনে পড়তে শুরু করে। ও তো এক্সাম হলে ছিল। ঘড়ির দিকে তাকিয়ে দেখে আর 5 মিনিট আছে। ও মাথায় হাত দিয়ে উত্তেজিত কণ্ঠে বলে ওঠে, আমি এখানে কেন? আমার তো পরীক্ষা ছিল। ওর চোখে মুখে টেনশন ফুটে উঠল। কুল, এত উত্তেজিত হয়ে লাভ নেই। পরীক্ষার আপনার দেওয়া হবে না। এই অসুস্থ শরীর নিয়ে কেউ বের হয়? পরীক্ষা তো দিতেই পারলেন না, মাঝখান থেকে জ্ঞান হারিয়ে সবাইকে হয়রানি করালেন, বলল তুষার। পূর্ণতা চমকে উঠে তাকালো তুষারের দিকে। তুষার পূর্ণতা দুশ্চিন্তার অস্থির হওয়ায় মুখের দিকে তাকিয়ে বলল, আপনি এই অবস্থায় বাসা থেকে বের হয়েছেন কেন? পূর্ণতার চোখে জল চলে এসেছে। এতদিন ধরে পরীক্ষার প্রিপারেশন নিল, আর এই হলে এসে পরীক্ষা দিতে পারল না। ও কথা বলছে না দেখে তুষার চুপ করে পূর্ণতার দিকে তাকিয়ে রইল। পূর্ণতার চোখের জল হাতের উল্টো পিঠ দিয়ে মুছে ব্যাগ কাঁধে নিয়ে বলল, সরি আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য। তুষার পূর্ণতার নরম কণ্ঠে কথা শুনে বলল, দেখেন আমি কিন্তু আমাদের সময় নষ্টের কথা ভেবে করা কথা শোনাইনি। আপনি এই জ্বর শরীর নিয়ে বাসা থেকে বের হয়েছেন। এই অবস্থায় যদি খারাপ কিছু ঘটে যেত, নিজে আগে সুস্থ থাকবেন, এরপর বাকি সব। আই অ্যাম অল রাইট। পূর্ণতা এদিক ওদিক তাকিয়ে উঠে দাঁড়ালো রুম থেকে বের হওয়ার জন্য। এদিকে তুষার অবাক হয়ে তাকিয়ে আছে। ও ভেবেছিল ওকে দেখে পূর্ণতা রিয়্যাক্ট করবে, কিছু জিজ্ঞেস করবে, কিন্তু অপরিচিতদের মতো কথা বলে চলে যাচ্ছে। মনে হচ্ছে আজকে ওদের প্রথম দেখা হলো। তুষার পূর্ণতাকে পিছু ডেকে বলল, আমাকে চিনতে পেরেছেন? আমি আপনার ট্রেন জার্নির সঙ্গী ছিলাম। পূর্ণতা বলল, সরি আমি চিনতে পারছি না। তুষার পূর্ণতার কথা শুনে আকাশ থেকে পড়ে বলল, কি বলছেন? চিনতে পারছেন না? আমার নিজেরও পরীক্ষা ছিল, আপনি দিতে পারলেন না সেই দুঃখে আমিও পরীক্ষা দিইনি। কতটা আপন ভাবে আপনাকে ভাবেন, আর আপনি আমায় চিনতে পারছেন না? পূর্ণতা নাকচ কণ্ঠে বলল, না। পূর্ণতার পেছনে তুষারও বেরিয়ে আসলো ক্যাম্পাস থেকে। পূর্ণতা তুষারকে নিজের পিছু আসতে দেখে বলল, আমার পিছু আসছেন কেন? আমি আপনার জন্য এত বড় ত্যাগ স্বীকার করলাম, আপনি মিনিমাম ধন্যবাদও দিচ্ছেন না। মন খারাপ করে বলল তুষার। পূর্ণতা বলল, আপনাকে কি আমি বলেছিলাম পরীক্ষা না দিতে? তুষার থতমত খেয়ে বলল, আচ্ছা চলুন কোথাও বসে কথা বলি। পূর্ণতা অটো থামিয়ে উঠে বসলো। তা দেখে তুষারও লাফিয়ে ওর পাশে উঠে বসলো। পূর্ণতার চোখ বড় বড় করে বলল, আপনি উঠলেন কেন? আপনার বাসায় যাব। ওই দিন কি বলেছিলাম মনে আছে তো? পূর্ণতা কপাল কুঁচকে তাকিয়ে আছে তুষারের দিকে। তুষার মুখে হাসি এনে বলল, আপনাকে আজ এখানে পেয়ে আমার কি মনে হয়েছে জানেন? সৃষ্টিকর্তাও চান আমি আপনার পিছু না ছাড়ি।
মনে করুন আমি বলেছিলাম আমাদের আর একবার দেখা হলে আমি আপনার পিছু ছাড়ব না। আমি আপনার পিছু আঠার মতো লেগে থাকার পারমিশন পেয়ে গেছি। হোয়াট, আর ইউ ম্যাড? বাসায় না গিয়ে চলুন হাসপাতালে যাই। আপনার চোখ মুখ দেখে মন বলছে আর একবার জ্ঞান হারাতে পারেন। বলেই তুষার ড্রাইভারকে হাসপাতালে যাওয়ার কথা বলল। পূর্ণতা হতবিহ্বল চোখে তাকালো তুষারের দিকে। রেগে কয়েকটা কথা শোনাতে ইচ্ছে করছে, কিন্তু মাথাটা চাপ ধরে ব্যথা হয়ে আছে। কথা বলতেও ইচ্ছে করছে না। পূর্ণতা ড্রাইভারকে জড়ানো কণ্ঠে বলল শুধু, মামা বাসায় চলুন, ওনার কথা শুনবেন না। তুষার বলল, নিজের অবস্থা নিজেই বোঝার চেষ্টা করুন, আর জেদ না করে আমার কথা মানুন। পূর্ণতা দুই হাতে মুখ ঢেকে চোখ বন্ধ করে আছে। তুষার পূর্ণতার খারাপ লাগাটা যেন ভেতর থেকে উপলব্ধি করতে পারছে। তুষার জোর করে পূর্ণতাকে হসপিটালে নিয়ে এসেছে। ডক্টর দেখিয়ে ওরা বাইরে এসে দাঁড়ালো। পূর্ণতার হাতে বেশি টাকা ছিল না, শুধু গাড়ি ভাড়া নিয়ে বের হয়েছিল। হসপিটালে গিয়ে ও বিল দিতে পারলো না। তুষার বিল পে করে বলল, পরে দিয়ে দিয়েন। পূর্ণতা নাক লাল করে হসপিটাল থেকে বেরিয়ে গাড়ি দাঁড় করিয়ে উঠে বসলো। তুষার আবার ওর পিছু নিল। পূর্ণতা বলল, আবার পিছু নিচ্ছেন কেন? আমার টাকা নেব না? পূর্ণতা অবাক সুরে বলল, এখনই? আমি তো আপনার নাম ঠিকানা কিছুই জানি না, আর জানতে চাইলেও আপনি বলবেন না। এভাবে কিভাবে চলা যায়? মাত্র কিছু টাকার জন্য এত ছ্যাঁচড়ামো করছেন? তুষার বলল, বেকার মানুষের 10 টাকাও অনেক। আপনি বুঝবেন না, টাকার জন্য আসাটা মোক্ষম উদ্দেশ্য নয়। তুষারের আসলে বাসা চেনার ধান্দা, যেটা ধরতে পারল না পূর্ণতা। বাসার সামনে এসে নেমে তুষার বাসার দিকে তাকিয়ে বলল, এটা আপনার বাড়ি? পূর্ণতা ভাড়া মিটিয়ে বলল, দাঁড়ান আমি টাকা নিয়ে আসছি। তুষার বলল, বাসার সামনে থেকে তাড়িয়ে দেবেন? বাসার এক কাপ চাও খাওয়ার জন্য ডাকবেন না? পূর্ণতা হাত উঁচু করে একটা ছোটোখাটো চায়ের দোকান দেখিয়ে বলল, আপনার অনেক চায়ের তৃষ্ণা পেয়ে থাকলে ওই যে চায়ের দোকান, ওইখান থেকে খেয়ে আসতে পারেন। তুষার মুখ গোমড়া করে বলল, আচ্ছা। পূর্ণতা বাসার ভেতরে চলে গেল। তুষার পূর্ণতা যাওয়ার দিকে চেয়ে বিড়বিড় করে বলল, পাষাণ হৃদয়ের নারী। দারোয়ান তুষারের দিকে এগিয়ে এসে জিজ্ঞেস করলো, কে? তুষার হাসি মুখে বলল, ভেতরে যে গেল তার ফ্রেন্ড। দারোয়ান বলল, তাহলে বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে যাও। তুষার মুখ কালো করে ভাবছে, আমি তো যেতেই চাইছিলাম, কিন্তু আমাকে নিল না তো। তুষার আমতামতা করে বলল, আচ্ছা চাচা, আপনি এই বাসায় কতদিন ধরে আছেন? আছি তো অনেক বছর ধরে। পূর্ণমাকে ছোট থেকে বড় হতে দেখলাম। খুব গর্ব করে বলল, যেন পূর্ণতাকে বড় হতে দেখা তার জন্য অনেক কিছু। তুষার কপাল কুঁচকে বলল, পূর্ণকে? দারুণ সন্দেহ চোখে তাকিয়ে বলল, পূর্ণমাকে চিনো না? তুমি না বললে পূর্ণ মায়ের ফ্রেন্ড? তুষার চমকে উঠে থতমত খাওয়া কণ্ঠে বলল, আসলে চাচা হয়েছে কি, আমি তো ওকে অন্য নামে ডাকি, এই জন্য বাসায় কী নামে ডাকে জানতাম না। তুষার ঢোক গিলে তাকিয়ে আছে দারোয়ানের দিকে। দারোয়ান ও বলতেই তুষার হাঁপ ছেড়ে বাঁচল। যাই হোক, নাম তো জানা গেল। তুষার দেখল পূর্ণতা এগিয়ে আসছে। দারোয়ান এখনও সন্দেহ ভরা চোখে ওর দিকে তাকিয়ে আছে, আর তুষার এক দৃষ্টিতে পূর্ণতার দিকে তাকিয়ে আছে। পূর্ণতা এগিয়ে এসে গম্ভীর মুখে ওর দিকে টাকা বাড়িয়ে দিল। তুষার টাকা হাতে নিয়ে বলল, বাই পূর্ণতা, খুব শিগগিরই আবার দেখা হবে। পূর্ণতা চমকানো চোখে ওর দিকে তাকিয়ে আছে। তুষার পূর্ণতার হাঁ করা মুখটার দিকে চেয়ে একটা হাসি দিয়ে চলে গেল, আর পূর্ণতা রাগী মুখ করে বাসার ভেতরে চলে আসলো। পূর্ণতা রুমে এসেই শুয়ে পড়েছে। তা দেখে রোজিনা বেগম এসে মেয়ের পাশে বসে বললেন, কি হয়েছে তোর? বলতে বলতে তিনি পূর্ণতার কপালে হাত দিতেই চমকে ওঠে, জ্বরে গা পুড়ে যাচ্ছে। রোজিনা বেগম উত্তেজিত হয়ে বললেন, হায় আল্লাহ, জ্বরে তো শরীর পুড়ে যাচ্ছে। এই অবস্থায় কেউ বাসার বাইরে যায়? পরীক্ষা দিতে পারছিস? পূর্ণতা দুর্বল সুরে বলল, না। রোজিনা বেগম বললেন, কখন থেকে জ্বর, আমাকে কিছু জানাসনি কেন? এখনও তোর ছেলে মানুষই গেল না। আম্মু, এখন আর আমার মধ্যে ছেলে মানুষই নেই। থাকলে কি আর অসুখের কথা না বলে থাকতে পারতাম? মনে আছে আম্মু, আগে একটু অসুখ হলেই কেমন তোমায় জ্বালিয়ে মারতাম? রোজিনা বেগম বললেন, তখনই ভালো ছিলি, এমন হতে গেলি কেন?
এত জ্বর নিয়ে পড়েছিলে, আমরা কিছুই জানলাম না। রোজিনা বেগম মেয়ের মাথায় জলপট্টি দিতে লাগলো। পূর্ণতা মায়ের এই যত্নটুকু লুফে নিল। ওর এমন অসুস্থতার খবর দিঘি জানতে পারল, আর জানতে পেরে সবাই দল বেঁধে হাজির হলো ওদের বাসায়। আসতে পারল না শুধু রাসেল। রাসেলের ডিউটি ছিল, এই জন্য ওকে 3 দিনের জন্য সিলেট যেতে হয়েছে। সবাই এসে পূর্ণতাকে দেখে গেল। রোজিনা বেগম কাউকেই চিনত না, সবাই মেয়ের নতুন বন্ধু, কিন্তু কারো আপ্যায়নের ত্রুটি রাখল না। সবাই বিকেল ভর থেকে চলে গেল। রাসেল আসতে পারেনি, এই জন্য সিলেট থেকে ফিরে আসতে চাইলো। পূর্ণতা তখন একটু সুস্থ, জ্বর কমেছে। ও রাসেলকে বলল একটু ঘুরতে যেতে চায়। ওরা ঘুরতে বের হলো একদিন সময় করে। রাসেল বাকিদেরকেও খবর দিয়েছিল, কিন্তু সবাই ব্যস্ত, এই জন্য ওদের দুজনকেই যেতে হলো। সেখানে গিয়ে হলো আরেক বিপদ। সেখানে গিয়ে পূর্ণতা তৃতীয়বারের মতো দেখা হলো তুষারের সাথে। তুষারের সে কি আনন্দ! তুষার পার্কে বসে গান গাইছিল গিটার হাতে। ওর গানের সুর শুনে পার্কের প্রায় সবাই মুগ্ধ হচ্ছিল। এই জন্য তো সবাই ভিড় করেছিল ওর চারপাশে। রাসেল আর পূর্ণতা ও গান শুনে মুগ্ধ হয়েছিল। সুরের তালে ওরা তুষারের নিকটে চলে আসে, কিন্তু ভিড় ঠেলে প্রবেশ করে তুষারকে দেখে পূর্ণতা চমকে ওঠে। তুষার চোখ বন্ধ করে গান গাইছিল। ও তুষারের নজরে পড়ার আগে চলে আসতে চাইছিল, কিন্তু তুষারের নজর থেকে বাঁচতে পারল না, পড়ে গেল। গান থামাতেই সবাই করতালি দিয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়ে চলে যায় ভিড় কমিয়ে। এদিকে তুষার পূর্ণতাকে দেখে গিটার কাঁধে নিয়ে উঠে দাঁড়ায়। তুষার পূর্ণতার সামনে এসে উচ্ছ্বাস কণ্ঠে বলল, ও মাই গড পূর্ণতা, আপনি! আমাদের আবার দেখা হয়ে গেল। বারবার দেখা হওয়া কিন্তু প্রেমের লক্ষণ। আমার মনে হচ্ছে আমাদের খুব শীঘ্রই প্রেম হয়ে যাবে। পূর্ণতা দাঁত কিড়মিড় করে বলল, ফালতু কথা, আপনি আমার নাম জানলেন কিভাবে? তুষার বলল, প্রথমবার নাম না জেনেই বিদায় নিয়েছিলাম, কিন্তু দ্বিতীয়বার তো সেটা করতে পারি না। বুদ্ধির জোরে এখন আপনার বলার আগেই জেনে গেছি। অসহ্য, আপনিও আমার গান শুনছিলেন নাকি? পূর্ণতা মিথ্যা করে বলল, কই না তো। আপনি গান কখন গাইলেন? রাসেলের একটা কল এসেছিল। ও কল কেটে এগিয়ে এসে তুষারকে দেখেই বলে, তুই এখানে কেন? তুই এখানে কি করিস? এদিকে পূর্ণতা হতবুদ্ধি চোখে দুইজনের দিকে তাকিয়ে আছে। দুইজনের রিয়াকশন ও কথোপকথন শুনে পূর্ণতা আন্দাজ করল দুইজনে পূর্ব পরিচিত। পূর্ণতা চোখ বড় বড় করে তাকিয়ে আছে। রাসেল পূর্ণতার সাথে তুষারের পরিচয় করিয়ে দিল। পূর্ণতার ধারণা সঠিক, তুষার আর রাসেল স্কুল ফ্রেন্ড। তুষার অনার্স করেছে ঢাকায়, এই জন্য দুইজনে আলাদা হয়ে গেছিল। ফের রাসেল জব নিয়ে ঢাকা চলে এসেছে, আর তুষার এখন মাস্টার্স করছে, সাথে জবের প্রিপারেশনও নিচ্ছে। দুই বন্ধুর আবার এখানে দেখা হয়েছে, যোগাযোগ হয় ঘন ঘন। পূর্ণতা তুষারকে চিনে না, এভাবে কথা বলল, কিন্তু তুষার বলে উঠল, রাসেল পূর্ণতা তোর পরিচিত? রাসেল মাথা নাড়িয়ে ওদের বন্ধুত্বের কথা বলল। তারপর পূর্ণতার দিকে চেয়ে বলল, আরে মিস পূর্ণতা, আপনি তো তাহলে আমার ক্লাসমেট। ক্লাসমেটদের সাথে কেউ আপনি করে কথা বলে? আজ থেকে আমরা তুমি করে কথা বলবো, কেমন? পূর্ণতা নাক লাল করে তাকিয়ে আছে তুষারের দিকে। মনে মনে পূর্ণতা তুষারকে বলদের হাড্ডি বলে গালিগালাজ করছে। রাসেল বিস্মিত কণ্ঠে পূর্ণতার দিকে চেয়ে বলল, পূর্ণ, তুই তুষারকে চিনিস? পূর্ণতা অস্বীকার করে বলল, না তো, ওনাকে আমি কীভাবে চিনব? পূর্ণতার কথা শুনে তুষার আকাশ থেকে পড়ে, তাড়াহুড়ো কণ্ঠে বলল, পূর্ণতা মিথ্যা বলছো কেন? ওই দিন তোমাকে হসপিটাল নিয়ে গেলাম, ভুলে গেছো? একটা থ্যাঙ্কস অবধি বলনি, এখন আবার চিনতে অস্বীকার করছো? থেমে তুষার ফের বলল, তুমি তো দেখি উপকারী উপকার মনে রাখো না। পূর্ণতা বিরক্তকর কণ্ঠে তাকালো তুষারের দিকে। রাসেলের দিকে চেয়ে পূর্ণতা বলল, তোর এমন ফাজিল বন্ধু আছে, আগে তো বলিসনি। তুষার পূর্ণতার কথা শুনে ক্ষেপে উঠে বলল, এই এই ফাজিল কাকে বলছেন? আমি যথেষ্ট ভদ্র ছেলে। কিরে রাসেল, বল আমি ভালো ছেলে না? রাসেল বলল, থাম তোরা, কাহিনী কি সেটা বল। তুষার শর্টকাটে সবটা খুলে বলল। তারপর ওরা তিনজন একসাথে বসলো। পূর্ণতা তো তুষারের সাথে বসবেই না, রাসেল জোর করে বসিয়েছে। তুষারের ফোনে কল আসতেই তুষার 2 মিনিটে আসছি বলে উঠে যায়। এদিকে রাসেল পূর্ণতাকে বলতে লাগে, পূর্ণ, তুই তুষারকে ভুল ভেবেছিস, ও কিন্তু ছেলেটা ভালো।
আমাদের ক্লাসের সবচেয়ে ভদ্র বলা যায়, যে কোনো মেয়ের সাথে কখনো কথা বলেনি, আমি অন্তত দেখিনি। তোকে অস্বাভাবিক পেয়েছে, এই জন্য এত বিরক্ত করেছে। সবটাই কৌতূহল থেকে। বন্ধুর হয়ে সাফাই গাইবি না। বিরক্ত করে মেরেছে আমাকে, জানিস? আচ্ছা তুই বল, ও কি তোর সাথে কোনো মিসবিহেভ করেছে? পূর্ণতা থমকে চুপ করে গেল। আসলেই তুষার ওর মনের খবর জানতে চেয়েছে আর কথা বলতে চেয়েছে, কিন্তু খারাপ আচরণ তো করেনি। ওর আসলে এখন কোনো ছেলে দেখলেই রাগ হয়। ছেলে বলতে শুধু বন্ধু ছাড়া বাকি সবাইকেই অসহ্য লাগে, গা জ্বলে ওঠে। নিজের এই বিরক্তকর ভাবের জন্য তুষারকে অকারণে ওর বিরক্ত লাগে, সেটা তো আর রাসেলকে বলতে পারে না। ওর উত্তর দেওয়ার আগেই তুষার এসে হাজির। এসেই তুষার প্রফুল্ল কণ্ঠে জিজ্ঞেস করলো, কী নিয়ে কথা হচ্ছে দুইজনের মধ্যে? রাসেল বলল, ফ্রেন্ডস আমরা, আমাদের সব কথা কি আর তোকে বলা যাবে? তুষার বলল, তোর ফ্রেন্ড মানে আমারও ফ্রেন্ড। পূর্ণতা মাথায় হাত দিয়ে বলল, রাসেল চল তো এখান থেকে। মাথা ধরিয়ে ফেললো আমার, ঘুরতে আসাই মাটি। তুষার বলল, আচ্ছা তোরা ঘোরাফেরা কর, আমি চলে যাচ্ছি। বলেই তুষার পূর্ণতার দিকে তাকিয়ে বাই বলে চলে গেল। এবার হ্যাপি? রাসেল পূর্ণতার দিকে চেয়ে বলল। পূর্ণতা বলল, হ্যাঁ। পূর্ণতা ভাবল তুষার চলে গেছে, কিন্তু আড়াল থেকে তুষার পূর্ণতা আর রাসেলকে ফলো করলো ঠিকই, সামনে আর আসলো না। এদিকে পূর্ণতা বিরক্তিকর তুষারের থেকে মুক্তি পেয়ে শান্তিতে বাকি সময় পার করলো। রাসেলের জরুরি কাজে চলে যেতে হলো। পূর্ণতা ওকে চলে যেতে বলল, একাই ও বাসায় ফিরতে পারবে বলল। রাসেল ওকে বাসায় পৌঁছে না দিয়ে যাবে না কোনোভাবেই। পূর্ণতা জোর করে ওকে পাঠিয়ে দিল। রাসেল চলে যাবার পর পূর্ণতা বাসায় যাওয়ার জন্য গাড়ি খোঁজ করতে লাগলো। এদিকে তুষার পূর্ণতাকে একা পেয়ে আবার ওর সামনে চলে আসলো। পূর্ণতা তুষারকে দেখে চোখ বড় বড় করে বিস্মিত কণ্ঠে বলল, আপনি এখনও যাননি? তুষার নির্লিপ্ত ভঙ্গিতে বলল, না তো। পূর্ণতা রাগী কণ্ঠে বলল, এতক্ষণ আমাদের ফলো করছিলেন? তুষার বলল, একদমই ঠিকই ধরেছ। রাসেল তোমাকে পৌঁছে দিতে পারেনি তো কি হয়েছে, আমি তো আছি। তোমার ফ্রেন্ড না হলেও রাসেলের ফ্রেন্ড হিসেবে এটুকু করতেই পারি। পূর্ণতা রাগী দৃষ্টি নিক্ষেপ করে তুষারের দিকে। কোনো কথা বলে লাভ নাই এই লোকটা যে পরিমাণ ঘাড়তাড়া, একে কিছু বলা না বলাটাই সমান। তাই পূর্ণতা আর কিছু না বলে বাসার পথে রওনা হয়। তুষার ওর সাথেই আসে। তুষার নিজের মতো একাই কথা বলে সারা রাস্তা, কিন্তু পূর্ণতা কোনো কথা বলে না ওর সাথে। বাসার সামনে এসে তুষার নামতে চাইলে পূর্ণতা নরম স্বরে বলে ওঠে, আমি একজন ডিভোর্সি মেয়ে, স্বামীর সংসার থেকে বিতাড়িত হয়েছি। এখন যদি এলাকার মানুষ আমাকে সব সময় দেখে একটা ছেলে আমার আশেপাশে ঘুরঘুর করছে, আমার সাথে চলাফেরা করছে, তাহলে কি বলবে জানেন? আমার সম্মান এমনিতেই এই সমাজে নেই, তার ওপর আপনার এই আনাগোনায় আমি হয়তো আরও নিচু হয়ে যাব। সবাই ভাববেই পরকীয়া করি, এই জন্য স্বামীর সংসার করতে পারিনি। একটা মেয়ের সম্মান নষ্ট করতে না চাইলে আর কখনো আমার পেছনে আসবেন না। এই এলাকার মানুষ এমনিতেই আমার দিকে কটু চাহনি দিয়ে তাকাই থাকে। এই এলাকার এক সময় যারা আমার বন্ধু ছিল তাদের আমার কাছে ঘেঁষতে দেয় না, তাতে আমার অবশ্য কিছু আসে যায় না, কিন্তু আমি আপনার জন্য কোনো দুর্নাম ছড়াতে চাই না। নিজেও একটা ডিভোর্সি মেয়ের পেছনে থেকে সময় নষ্ট ও সম্মান ক্ষুণ্ণ করবেন না। আল্লাহ হাফেজ। 3 মাস পরের কথা। পূর্ণতার সাথে আর তুষারের দেখা হয়নি। তুষার তার পিছু ছেড়েছে বুঝতে পেরে পূর্ণতা নিশ্চিত মনে এখন যেখানে খুশি যেতে পারে। সেই দিনের কথাগুলো কাজে দিয়েছে তাহলে। আসালতা বেগম বসে আছে পূর্ণতাদের ড্রয়িং রুমে। আয়রার বিবাহ ঠিক হয়েছে, এই জন্য দাওয়াত দিতে এসেছেন তিনি এবং সঙ্গ করে পূর্ণতাকে নিয়ে যেতে চায়। তার এমন প্রস্তাবে শাহিন আলম ক্ষেপে উঠেছেন। আসালতা বেগমের সাথে বাজে আচরণ শুরু করে দিয়েছে। তা দেখে পূর্ণতা এসে বলে, মায়ের সাথে তুমি এভাবে কথা বলছো কেন? শাহিন আলম বললেন, কত বড় দুঃসাহস ওনার! এমন একটা প্রস্তাব কিভাবে দিল উনি? ভাবলেন কিভাবে তোমাকে আমরা ওই বাসায় আর যেতে দেব? তোমার সাথে এত বড় অন্যায় করে আবার এখানে এসেছে কোন মুখ নিয়ে? শাহিন আলমের ওভার রিয়েক্ট দেখে পূর্ণতা বিরক্ত হলো। ও নিজেও যেত না বিয়েতে, রাজশাহী যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে ওর নেই, কিন্তু শাহিন আলমের অপমান ও আসালতা অপরাধীর চেহারা দেখে ও নরম হলো। এই মায়ের নিঃস্বার্থ ভালোবাসা তো মিথ্যা নয়, তাকে ও কিভাবে কষ্ট দেবে? এত দূর থেকে একা শুধুমাত্র ওকে নিতে এসেছে। তার ছেলের অন্যায়ের জন্য আজ তাকে অপমানিত হতে হচ্ছে। ছেলের ভুলের জন্য সে সবটা মাথা নিচু করে সহ্য করছে।
তাকে এত অপমানের পর আর কিভাবে ও অপমানিত করে একা পাঠাবে? পূর্ণতা আসালতা বেগমের হাত ধরে বলল, মা আমি তোমার সাথে যাব। তোমাকে আমি মা বলে ডেকেছি, 5টা বছর মায়ের স্নেহ পেয়েছি, তোমাকে আমি ফিরিয়ে দিতে পারবো না। আসালতা বেগম পূর্ণতার চিবুক ছুঁয়ে চুমু খেয়ে নিল খুশি হয়ে। তিনি জানতেন পূর্ণতা তার কথা ফেলবেন না। তার চোখ জলে ভরে উঠল। পূর্ণতার কথা শুনে শাহিন আলম ক্ষেপে উঠলেন। তিনি রেগে বললেন, এসব কি বলছো তুমি? ওই বাসায় যাবে? পূর্ণতার নির্লিপ্ত কণ্ঠে বলল, হ্যাঁ যাব। তোমার কি মাথা খারাপ হয়েছে? ওরা তোমার সাথে কি অন্যায় করেছে ভুলে গেছো? এখন আবার সেই পরিবারে যাওয়ার কথা ভাবছো? কে কি করেছে সেটা ভাবতে গেলে আমার এখানেও থাকা উচিত না, কিন্তু আমি তোমাদের সাথে থাকছি সব ভুলে। না হলে বিয়ের 5 বছর তো আমাকে তোমার মেয়ে বলেই আর পরিচয় দাওনি। আমি একবার বলেছি যাব মানে যাব। আমার জীবনে আমি কারো হস্তক্ষেপ মেনে নেব না, নিইনি। শাহিন আলম রেগে চিৎকার চেঁচামেচি করতে লাগলেন। পূর্ণতার নির্লিপ্ত ভঙ্গিতে বসে আছে। বাবার এই রাগ আগে দেখলে ভয় কাঁপত, কিন্তু এখন ওর মধ্যে ভয়ের ছিটে ফোঁটা নেই। ভয় তো হারিয়ে গেছে সেই কবেই। পূর্ণতার মা এলো ওকে মানাতে, বোঝাতে, কিন্তু পূর্ণতার নিজের কথায় অটল। ও যাবেই। এক প্রকার জেদ করে আসালতাকে নিয়ে বাসা থেকে বের হলো। পূর্ণতা সবার ঊর্ধ্বে গিয়ে নিজের সিদ্ধান্তকে প্রাধান্য দিল। শাহিন আলম ওরা বের হবার সময় ওদের শুনিয়ে শুনিয়ে বলল, দেখছো তোমার একরোখা জেদি মেয়ের কাজ? আমরা না হয় একটা ভুল করেছি, কিন্তু ওর ভুলের কি কোনো শেষ আছে? একের পর এক ভুল করে যাচ্ছে, নষ্ট হয়ে গেছে একদম। রোজিনা বেগম মেয়ের যাওয়ার দিকে তাকিয়ে মরা কান্না জুড়ে দিয়েছে। সন্ধ্যায় আসালতা ও পূর্ণতা দাঁড়িয়ে আছে কমলাপুর রেল স্টেশনে। বাসার এত ঝামেলা দেখে আসালতা বেগম ওকে বলেছিলেন না আসার জন্য, ওকে শুধু গাড়িতে উঠিয়ে দিলেই হবে। কিন্তু পূর্ণতা কোনো জবাব না দিয়ে বাসার সবার সাথে যুদ্ধ করে ও আসালতাকে নিয়ে কমলাপুর রেল স্টেশনে এসে দাঁড়িয়ে আছে। টিকিট কাটতে গিয়ে চমকালো আসালতা বেগম। পূর্ণতা একটা টিকিট কেটেছে। পূর্ণতা ব্যাগ প্যাক করে বাসা থেকে বেরিয়েছে ওনার সাথে, কিন্তু টিকিট কেন একটা কাটছে সেটাই আসালতা বেগম বুঝতে পারলেন না। পূর্ণতা আসালতাকে ট্রেনে বসিয়ে দিয়ে বলল, মা তুমি সাবধানে বাসায় ফিরে যাও, আমি তোমার সাথে যেতে পারবো না। যে শহর আমি ছেড়ে এসেছি সেই শহরে আমি আর কোনো দিন ফিরে যাব না। আমাকে ক্ষমা করো। তুই তো রাজি হয়ে এসেছিলি। হ্যাঁ, ওই রাজিটা শুধু মাত্র বাবা মাকে দেখাতে। তারা তোমার সাথে যে খারাপ ব্যবহার করছিল সেটা আমি সহ্য করতে পারছিলাম না। তুমি আমাকে ভালোবেসে এসেছো, কিন্তু তারা তোমার অপমান করেছে। এই জন্য আমি তাদের সিদ্ধান্তকে অবজ্ঞা করে তোমার সাথে এসেছি, শুধু তোমার প্রতি সম্মান রাখতে। কিন্তু আদেও আমি তো রাজশাহী যাব না। তুই কোথায় যাবি? চল না আমার সাথে। আমি ওই কুলাঙ্গারকে বাসা থেকে তাড়িয়ে দিয়েছি। খুব ভুল করেছো মা। সে তার ভালোবাসার জন্য এত কিছু করেছে। একদিন আমিও ভালোবাসার জন্য অনেক বেপরোয়া কিছু করেছিলাম। কারো ভালোবাসাকে নিঃশেষ হতে দিও না মা। তোমার ছেলে আমাকে মেনে নিলেও আমি হয়তো নিতে পারতাম না। তার থেকে ভালো হয়েছে না, সে অন্য কাউকে বেছে নিয়েছে। তুমি আমার জন্য নিজের ছেলেকে দূরে রেখো না, তাকে বাসায় ফিরিয়ে আনো, আর তার স্ত্রীকে যথার্থ সম্মান দিও। আমি চাই না আর কেউ ভালোবাসা হারাক। পূর্ণতা ব্যাগ নিয়ে ট্রেন থেকে নেমে এলো। আসালতা তাকে জিজ্ঞেস করলো সে এখন কোথায় যাবে। পূর্ণতা উত্তর দেয়নি, শুধু রহস্য ভঙ্গিতে হেসেছে। ও কোথায় যাবে সেটা তো ও নিজেও জানে না। মন চাচ্ছে দুই চোখ যেদিকে যায় সেই দিকে চলে যেতে। পূর্ণতা বাস স্টপে দাঁড়িয়ে আছে। কোথায় যাবে সে নিজেও দুটানায় ভুগছে। পূর্ণতা কল করলো মায়াকে, রাতটা ওর বাসায় থাকার ব্যবস্থা করা যায় নাকি। ব্যাগ নিচে নামিয়ে রেখে পূর্ণতা ওর নাম্বারে কল ডায়াল করলো। আচমকাই তখন একটা বাইক করে ছিনতাইকারী এসে পূর্ণতার হাত থেকে একটানে ফোন কেড়ে নিল। স্তম্ভিত পূর্ণতা হতবুদ্ধি চোখে তাকিয়ে আছে বাইকের পেছনে বসা ছিনতাইকারীর দিকে। গলা ফাটিয়ে এক চিৎকার দিয়ে উঠে পূর্ণতা। বাইকটা তড়িৎ গতিতে মিনিটেই দৃষ্টি সীমানার বাইরে চলে গেল। পূর্ণতা পিছু ছুটল, কিন্তু দৌড়ে কি আর বাইক ধরা যায়? আশেপাশের মানুষ ওর কাছে এসে জড়ো হয়ে গেল। পূর্ণতা মাথায় হাত দিয়ে থ মেরে দাঁড়িয়ে আছে। মিনিটের মধ্যে কি ঘটে গেল ওর মস্তিষ্ক ধরতে পারল না। ও এতটা গাধা হয়ে গেল কিভাবে? ওর হাত থেকে ছিনতাইকারী ছিনতাই করে নিয়ে গেল। ট্রাফিক পুলিশ চলে এসেছে। কি হয়েছে জানতে পূর্ণতা ঘটনা খুলে বলল। পূর্ণতাকে একটা জিডি করতে বলল পুলিশ।
পূর্ণতা ভিড় ঠেলে দাঁড়ালো, রাগে মাথা ফেটে যাচ্ছে ওর। এদিকে ফ্রেন্ডের নাম্বারও মুখস্থ নেই, কারো ফোন চেয়ে যে কল করবে তারও উপায় নেই। পূর্ণতা নিজের মাথা খাটিয়ে ভাবতে লাগলো মায়ার বাসার ঠিকানা। দেখা হয়েছিল সেই দিন, অ্যাড্রেস দিয়েছিল মায়া। নখ কাটতে কাটতে পূর্ণতা ভাবতে লাগলো। যতটুকু মনে পড়লো সেই মোতাবিক বাসায় যাওয়ার জন্য সে সিএনজি নিল। তারপর কাঙ্ক্ষিত বাসার সামনে এসে ভাড়া মিটিয়ে নেমে দাঁড়ালো। হাত ঘড়িতে সময় দেখলো 8টার ওপরে বাজে। 3তলার বাসাটার দিকে পূর্ণতা চেয়ে আছে। মায়া বলেছিল 2তলায় থাকে। পূর্ণতা দারোয়ানের সাথে কথা বলে কনফার্ম হয়ে নিতে চাইছিল, কিন্তু বাসার সামনে দারোয়ান নেই। পূর্ণতা 5 মিনিট দাঁড়িয়ে থেকে বিরক্ত হয়ে ভেতরে গেল। কেয়ারলেস দারোয়ান দরজা খোলা রেখে কোথাও যেন উধাও হয়ে গেছে। পূর্ণতা লিফট করে 2তলায় গিয়ে কলিং বেল দিতে গিয়ে কনফিউজড হয়ে গেল। 2টা রুম, কোনটায় মায়া আছে এখন বুঝবে কিভাবে? পূর্ণতা 2টা ফ্ল্যাটের দরজার সামনে দ্বিধান্বিত চোখে তাকিয়ে আছে। মনে সাহস সঞ্চয় করে ও বাম পাশের ফ্ল্যাটে কলিং বেল দিল। বুকের ভেতর টিপ টিপ করছে। যদি ওই রুমে মায়া না থাকে, কি লজ্জাজনক পরিস্থিতিতে পড়তে হবে। মনে মনে আল্লাহ পাককে ডাকছে যেন অপরিচিত কারো রুম না হয় এটা। ওর ডাক আল্লাহ শুনেছে নাকি পূর্ণতা জানে না, কারণ দরজা খুলে যে বেরিয়েছে সে পরিচিত মায়া না হলেও অপরিচিত কেউ না। ফ্ল্যাটের দরজার মুখে যিনি দাঁড়িয়ে আছে তাকে দেখে পূর্ণতার বুকের ভেতর রক্ত ছলাৎ করে উঠল।